কর্নেল হাসিনুর রহমানকে আমি ধন্যবাদ জানাই আমার অনুষ্ঠানে আসার জন্য, অতিথি আসার জন্য। আমি খুবই খুশি হয়েছি এবং আমরা আপনার মাধ্যমে কিছু নতুন তথ্য জানবো। স্যার আমি সত্যি গর্বিত আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে। যারা দেখছেন সবাইকে আমার আসসালাম। আর শহীদ আবু সাইদের জন্য আমি গর্বিত, এরকম পুরুষ আমাদের যুবক আমাদের ছিল, তাই আমরা আজকে কথা বলতে পারছি। স্যার আমি আয়নাগরের সঙ্গে একটু হালকা টাচ আপ করি। আমি কিন্তু প্রথমেই স্যার বের হয়ে, আপনি চিনেন মেজর দেলোয়ারকে, মেজর স্যার বলবেন, অত স্যার বলা ভালো শোনায় না। আপনি তা স্যার হাওয়াইতে স্যার কোনো অসুবিধা নাই স্যার, আর্মির অভ্যস্ত আমরা স্যার, সিনিয়র হলেই আমি স্যার বলি, দেখবেন স্যার প্রতি লাইনের মধ্যে 4 বার বলতেছি। যাই হোক স্যার, আপনি আমি যেটা বলতে চাচ্ছি এটা হলো স্যার, আমি প্রথমে প্রকাশ করে দেই আমার বন্ধু ইউনিট অফিসার মেজর দেলোয়ার, এরকম তো অবস্থা, আর্মি স্যারকে দেখছি, এটা বের করতে হবে, আমাকে 2টা লোক বা 3টা লোক কোনোভাবে দেওয়া যায় কিনা, তোমার হাতে আছে কিনা। আমার হাতে ওই সামর্থ্য নাই লোক ক্রয় করা বা মোটিভেটেড লোক আনা। আমি জানি 2 জন লোক ডিউটি করে ওখানে, এমওডিসির 2টা রাইফেল থাকে, ওর মাথা মন্ড কিছুই করবে না। আমি সারা জীবন যুদ্ধ করছি পাহাড়ে, শান্তিবাহিনী ক্যাম্প, ভারতে, আমি স্যার কোনো পরোয়া করতাম না, তো এটা আমার জন্য কিছুই না। আর আমি জানি শুক্রবার দিন, বিশেষ করে জুম্মার নামাজের সময় একদম আইডিয়াল টাইম হামলা করার জন্য। কিন্তু আমার আর দেলোয়ারের যে নির্বাচিত ব্যক্তিটা, এটা ভুল সিলেকশন হয়ে গেছে স্যার, তো তথ্যটা ফাঁস হয়ে যায়। তারপরে কিন্তু স্যার দেলোয়ার আমাকে পরিচয় করে দেয় জুলকারনাইনের সাথে। এটা কোন জুলকারনাইনের মাধ্যমে, এটা কোন সালে? 21 সালে স্যার। 21, আচ্ছা 21 সালে প্রথমেই স্যার। অনেকদিন অপেক্ষা করি, হয়তো আসবে প্রাইম মিনিস্টার, ওই নিউজটার পরে স্যার, অল আর প্রাইম মিনিস্টার ম্যান নিউজটার পরপরই, কিন্তু আসে না। তার জুলকারনাইন স্যারই সাজেস্ট করে তাসলিম খলিলের সাথে টাচ আপ করাই দেয়। প্রথমে আবার আস্থা সংকট ছিল, বলে না আবার কোন বিপদ আসে। তারপরে আমি ভাইকে সম্পূর্ণ বলি, তাসলিম খলিল ভাইকে বিস্তারিত, এবং যা যা দেখছি নিজ চোখে। আমি একটু দুষ্ট প্রকৃতির স্যার, খুঁজে সবগুলো বের করে ফেলেছি। আর যেহেতু আমি ওই 90 সালে মিলিটারি পুলিশে ছিলাম মেজর হিসাবে, ওই এলাকায় আমার বাসা ছিল, এই জন্যই আমি মোটামুটি সব আইডেন্টিফাই করতে পারছি। কারণ আমার মনে হয়েছে এখানে মানুষ এতটা নির্মম কি করে হয়, আর সব মিলিটারি অফিসার, এদের কোনো বিগ পিট নাই, এটা কি করে সম্ভব। যাই হোক স্যার, যে জিনিসটা বলতে যাচ্ছি, এই যে আয়নাঘরটা করা হয়েছে স্যার আমাদের কন্ট্রোল রোধ করার জন্য, ভয় আতঙ্কের জন্য। আমার এতগুলি কোর্সমেট ছিল, শুধুমাত্র 2টা কি 3টা কোর্সমেট বাসায় আসতো, তার সন্ধ্যার পরে মিসেসকে পাঠায় খোঁজ নিত। আপনি বুঝেন, আমরা মিলিটারি অফিসার, ট্রেন্ড অফিসার, আমাদের মধ্যে কতটা আতঙ্ক ছিল। পরিবারের সাথে কথা বলতে না। একজন লোক পেয়েছি যে আমার বাড়ি ভাড়া দিয়েছিল মিরপুর ডিএইচএস এ, ব্রিগেডিয়ার জেনারেল তাজুল, যে মাহমুদুর রহমান আমার দেশের, ওনার আত্মীয়। আমি গর্বিত ছিলাম যে ওনার আশ্রয় আমার পরিবার ছিল। রাজনৈতিক কারণে লোকজনকে প্রমোশন দেন না কেন? আপনি এখন জেনারেল, তাকে প্রমোশন দেন দীর্ঘদিন, তার মধ্যে ক্ষোভ থাকারই কথা। এই প্রতিহিংসাগুলি রাজনীতিবিদ্যা সৃষ্টি করছে আমাদের মধ্যে। এই সমস্যা ঈশ্বর সময় ছিল না। যোগ্য লোক প্রমোশন পাবে, অযোগ্য থাকবে, সে নিজেও জানে আমি অযোগ্য, তার কষ্ট পাওয়ার কিছু না। কিন্তু আপনারা কি করছেন? অযোগ্য লোকদের প্রমোশন দিচ্ছেন আর যোগ্য লোককে দেন নাই, যার জন্য অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে সেনাবাহিনীর ভিতরে। আমাদের কাজ হলো সেনাবাহিনী গ্যারিসনের ভিতরে, এইখানে ওই জায়গায় ডাইরেক্টর, শেয়ার মার্কেটের ডাইরেক্টর, ব্যাংকের ডাইরেক্টর, এগুলো তো দরকার ছিল না। এই লোক দিয়ে আমাদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমার পাশের ফ্লটে একজন ভদ্রলোক থাকে, সমরাঙ্কে খুব ভালো থাকে, আর আমি কম থাকি, কিন্তু ওইটা পিছনে ছুটবো। আমাদের পরিবেশটা নষ্ট করে ফেলা হয়েছে। এই অর্থনীতি আমাদের সকল সমস্যার মূলধন। আমরা আমরা দেখছি। অনেক ধন্যবাদ। অল্প টাকার মধ্যেই ওই রেজিমেন্টের এসে থাকতে আমরা দেখতে, আমি এক রেজিমেন্টের অফিসার একটা গেঞ্জি কিনছি, সবার জন্য কিনে নিয়ে আসতো, সবার জন্য।
একজনকে বিপদে পড়ছে সবাই ঝাঁপায় পড়তাম, এখন লোক পাওয়া যায় না। আমি বিপদে আমার পরিবারকে কেউ দেখতে কেউ আসে নাই। কতটা নির্লজ্জ হইতে পারে স্যার? রেজাকুল হায়দার জেলে গেলেন, একটা জেনারেল কথা বলেন নাই। জেনারেল রহিম মারা গেলেন, একটা জেনারেল কথা বলেন নাই। নির্লজ্জ লোক তো একজন না স্যার। আমাকে স্যার প্রথমবার গুম করা হলো, চোখ বেঁধে নিয়ে এসে 43 দিন ফোরে রেখে দিল। সেনাপ্রধান মবিন ছিলেন না, উনি অসহায়, আমার ক্ষমতা নাই। আর ক্ষমতা নাই তো আপনি পদত্যাগ করেন নাকি? এখন স্যার মামলা করবো যেন মবিন সহ সবাইকে প্রথম ছাড়বো না। আমার কথা হলো পুরা প্রশাসন, পুরা মানে দেশবাসী 18 কোটি লোক জিম্মি, আপনি কথা বলতে দিবে না, আতঙ্ক, তারপরে দিবে আরো কিছু মামলা, এবং ওইখান থেকে আপনাকে নিষ্পেষিত করবে চাঁদা তুলে ওই আয়নাঘরের থেকে। সব মিলে খুব ভয়ানক লাগে যখন আমি কাসিম খুনির ভাই সব প্রকাশ করে দিলেন। মিছিল বেসলেট তখন আসলেন 2022 সালে রাত 2টার সময় 2জন পুলিশ অফিসার বাসায় এসে হাজির। আমার হন্টন্ত এসে বলতে হবে কোথায় ছিলাম, কি ছিলাম না ছিলাম। সবাইকে বললাম যে আমি ছিলাম আয়নাঘর রিজার্ভের পিছনে, পুরো একে দেখালাম, হাতে ছিল মিলিটারি পুলিশ। দেখেন স্যার, ওই আসাদুজ্জামান কামাল সে বলল আমি নাকি স্বেচ্ছায় আত্মগোপন করছি। মানে কতটা আহম্মক হইতে পারে? আমি একটা কর্নেল, বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক, 3টা খেতাব পাওয়া, আমি কি আহম্মকি করতেছি? তো আমার বলে আত্মগোপন। তখন আমি বাংলা চ্যানেলগুলিতে সম্পূর্ণ বিস্তারিত পড়ি, তারপর তো বুঝতে পারেন কত চাপ আসে, দায়ী আসে। বাট আমি মনে করি স্যার, এখানে কর্নেল হাসিন বা বীরা আর্মি না, এখানে ছিল মাইকেল চাকমা, এখানে ধর্মীয় নেতা, যেমন নেতার ছেলে। আপনি ভাবুন, বাবার মৃত্যু হয়েছে, আরমান ভাই, ব্যারিস্টার আরমান, বাবার মৃত্যু হয়েছে, তাকে নিয়ে আসা হয়েছে এখানে। কতটা নির্মম নির্লজ্জ হইতে পারে এই চেতনার সেনাবাহিনী, বেসিক্যালি হাসিনা, মানে কতটা পৈশাচিক মানে দর্শন সে ক্যারি করে। আমি জানি না কি পাপ করছিল বাংলার জনগণ, তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে ছিলাম, আর যারা একে ফেসিট করছিল তাদের বিচার হওয়া উচিত দরকার পড়ে। আর তাই আপনি খরচ করতে পারেন, তো অনেক দিকে আপনি যাবেন, বাট তারপরও এটা ম্যানেজেবল ছিল। আমাদের জেনারেলরা বা সিনিয়ররা তখন পরিবার সহ বসবাস করার জন্য আদেশ ছিল, যেখানেই থাকেন ফ্যামিলি নিয়ে থাকতে হবে। কিন্তু এটা দিন দিন স্যার একটু অবক্ষয়ে যায়, দেখা যায় যে স্যার ফ্যামিলির মধ্যে অনেক ভাঙন, এটা আগে চিন্তাই করা যেত না, আমরা ভাবতে পারতাম না। আমাদের মধ্যে অপরাধ ছিল যে নারী কেলেঙ্কারি, অর্থনীতি, এই ধরনের অফিসার যদি কখনো করে বা তার যদি কোনো বিচার হয়, ওই গ্যারিসনে মুখ দেখাতে পারবে না স্যার, এরকম একটা পরিবেশ ছিল। কিন্তু জিনিসটা পাল্টে গেছে স্যার এই সরকার আসার পর। মূলত যেটা হয়েছে স্যার, আপনার এই ভারত চেতনা থেকে সরে গেছি। মানে আমরা স্পিড, ভারত তখন বন্ধ হয়ে গেলে আপনার কি দরকার? আপনি দেখেন বিডিআর ঘটনা প্রথম ঘটে, মইনু আহমেদ ছিল দাঁড়ানো, কোনো কাজ করেননি। আপনার বোধগম্য হয়নি স্যার, র্যাবের যে অফিসার ছিলেন মেজর আপনার রেজা নূর, এই ভদ্রলোক তারেক সিদ্দিকীর কথা শুনলেন, এতগুলো অফিসার মারা গেল। অর্থাৎ আপনি অতি দ্রুত প্রমোশন পেতে যাচ্ছেন অনৈতিক ভাবে। আর আমাদের রাজনীতিবিদদের দোষ আছে স্যার, ওনারা মানে জাতিসংঘের না, আপনি এটা বলতে চাচ্ছেন যে এই যে অর্থের প্রতি মানুষ, আর্মি অফ মিলিটারি অফিসারদের লোভ সৃষ্টি হলো, তাদের ইউএন মিশনে পাঠানো লোভ স্যার, তার সঙ্গে এই আয়না ঘরে তারা যে পৈশাচিক ব্যবহার করত, তার কি সম্পর্ক একটু বুঝিয়ে বলেন স্যার। অর্থনীতি যদি কারো মধ্যে টাকা পয়সার লোভটা চলে আসে স্যার, আমরা কখনো কিন্তু আমাদের মিশন ছিল মোটরসাইকেল কিনবো, তারপর একটা পরিণত বয়স 10 বছর চাকরি মহিলা একটা কার কিনবো, এই আমার চাওয়া পাওয়া। একটা ডিএইচএ প্লট পাবো, এর মধ্যে আমি সীমাবদ্ধ। আমি রিটায়ার করে গল্ফ খেলবো, বসি দিয়ে মাছ ধরবো, অথবা হান্টিং করবো, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতাম। এখান থেকে আমরা সরে গেছি স্যার। আমাদের জেনারেল চাকরি করে বাটপারদের কাছে, এই যেমন বসুন্ধরা চোর শাহ আলম, সেখানে চাকরি করে জেনারেল, লজ্জাও লাগে না এই জেনারেল আমরা চাকরি করে, জানে সে চোর অমিদস্যু। তখন আপনি বোঝেন স্যার কেন করে এই অর্থনীতি।
আর এই অর্থনীতির আরেকটা হলো স্যার ইংলিশ মিডিয়াম স্কুল। আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম পড়াতে অনেক খরচ হয়ে পড়ে, এই টাকার যোগান দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে হয় কি স্যার, আপনার টাকা পয়সা আমি আপনাকে একটা প্রশ্ন করছি, দেখেন। আপনাকে একটা প্রশ্ন করছি, ভুলে যাব। সেনাবাহিনীর অফিসার হতে হলে তো তাদেরকে একটা রিগোরাস সিলেকশন প্রসেস, মানে আমি নিজেও আইএসএসবি দিয়ে আমি সবকিছু জানি, মেডিকেলি আমি আনফিট ছিলাম বলে আর্মিতে যেতে পারি নাই, তো আমি জানি কি রিগোরাস প্রসেসে ওটা সিলেকশন হয়। তারপরে তাদের 2 বছরের যে ট্রেনিং হয় একাডেমিতে, মিলিটারি একাডেমিতে, তারপরে যারা স্টাফ কোর্স করেন, স্টাফ কোর্স করে তারা পিএসসি হন। এরপরে তাদের মনের ভেতরে এমন কি ঘটে বা ঘটলো, আমাদের ক্ষেত্রে দেখছি আমরা একজন অত ট্রেন দেশপ্রেমিক হওয়ার কথা, ট্রেন একজন বীর মিলিটারি অফিসার, তিনি কিভাবে এত বড় একটা দানব এবং পিশাচে পরিণত হলেন। তাদের যে ব্যবহার দানবের চাইতেও পিশাচ সুলভ আচরণ। এটার সম্বন্ধে আপনি নিজেও মিলিটারি অফিসার ট্রেনিং হয়েছেন, আপনি কি মনে করেন যে মিলিটারি একাডেমি ট্রেনিং এ কোনো গন্ডগোল আছে, নাকি সিলেকশন প্রসেসে গন্ডগোল আছে, যে এই ধরনের লোকদের আমরা সাইকোলজিক্যাল টেস্ট করে প্রথমেই স্ক্রিন আউট করা সম্ভব হয়নি? এটা কি সম্ভব, নাকি এটা কোনো ব্যতিক্রম? আমাদের বড় সমস্যা হচ্ছে স্যার এই অর্থনীতি পুঁজিবাদ চেতনায়। আমরা যখনই, আমি হয়তো অনেকে পছন্দ করবেন, আসলে আগে যখন আমরা সেনাবাহিনীতে থাকতাম স্যার, আমরা কিন্তু, আমাদের বন্ধু ছিল ব্যাংক ম্যানেজার। এই ব্যাংক ম্যানেজার যেন আমার চিঠিটা বা টাকাটা যেন কখনো কোনোভাবে চেক যেন ডিজাইনার না করে, তাহলে আমাকে সেকেন্ড ইন কমান্ড একটা পানিশমেন্ট দিয়ে দিবে, বকাঝকা করবে। ব্যাংক ম্যানেজার। এখন আমাদের ফ্রেন্ড ব্যবসায়ী পুঁজিবাদী। আর এর অবক্ষয়টা আসছে স্যার, আমি মনে করি, বা রেজিমেন্টেশনের একটা প্রভাব ফেলছে আমাদের মিশন অর্থ। অবশ্য পুরা দেশ ব্যাপী অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, বাট মূল্যবোধের জায়গা থেকে আমরা সরে গেছি। যখন দর্শন চেঞ্জ হয়ে যায়, ভারতকে মনে করেন বন্ধু, তখন তো স্যার আপনার সেনাবাহিনী